আমরা কি কি অরবিটাল জানি, যে তোমার এস অরবিটাল, তাই তো? হ্যাঁ, sp-d-f। তাহলে এস অরবিটাল হচ্ছে তোমার এস অরবিটাল স্ফেরিক্যাল এরকম, তাই তো? স্ফেরিক্যাল হচ্ছে। আর পি অরবিটাল, পি এর তিনটে অরবিটাল, একটা তোমার তুমি যেই কোঅর্ডিনেট নেবে, যদি এইটাকে এক্স বলো তাহলে এটা পি এক্স, এইটাকে যদি ওয়াই বলো তাহলে সেটা পি ওয়াই, আর এটা হচ্ছে তোমার পি জেড। এটা আগের দিনে আগে পড়েছো যে তোমার পি এক্স পি ওয়াই পি জেড, এটা পি জেড, যেই কোঅর্ডিনেট নেবে সেই কোঅর্ডিনেটে হবে, তাই তো? আর ডি অরবিটাল পাঁচটা, কি কি বলতে পারবে? ডি অরবিটাল যে পাঁচটা আছে সেই পাঁচটা ডি অরবিটাল কি কি? পি অরবিটাল তিনটে, পি এক্স পি ওয়াই পি জেড। আর ডি অরবিটাল যে পাঁচটা আছে সেই পাঁচটা ডি অরবিটাল কি কি? ডি অরবিটাল তো পাঁচটা, এই পাঁচটা অরবিটালের নাম কি? এই নামটা পরীক্ষায় আসে কিন্তু। ডি অরবিটাল হচ্ছে তোমার টোটাল পাঁচটা, আগের দিনে দেখেছো কোয়ান্টাম নাম্বার ক্যালকুলেট করতে করতে অ্যাটমিক স্ট্রাকচারে। হ্যাঁ, তো কি কি সেই নামগুলো কি কি? ডি এক্স ওয়াই, ডি জেড এক্স, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এবার এর মধ্যে এই তিনটের এনার্জি সেম, এরা হচ্ছে সেম এনার্জি, সেম এনার্জি, আর এই দুটোর এনার্জি আবার সেম, ঠিক আছে? এরা সেম এনার্জি, বুঝতে পারলে? এবারে দেখো ডি এক্স ওয়াই, আমরা যেটাকে অরবিটালে ড্র করি, এটা কোন দিক দিয়ে যায়? ডি অরবিটাল ডাম্বেলসে, ডি অরবিটাল ডবল ডাম্বেল। তার মানে এর স্ট্রাকচারটা কি হবে? এটা এক্স ওয়াই কোঅর্ডিনেটের, মানে তুমি যেই কোঅর্ডিনেট নেবে তার সঙ্গে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এই লোবগুলো, এগুলোকে লোব বলে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা একটা এমসিকিউ কোশ্চেন, যে ডিএক্স অরবিটালে লোবগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে কোঅর্ডিনেটের সঙ্গে, বা এরা কোথায় অবস্থান করে, মানে এক্স ওয়াই কোঅর্ডিনেটের মাঝখানে অবস্থান করে, ঠিক আছে? এক্স ওয়াই প্লেনে অবস্থান করে, অ্যালং দ্য অ্যাক্সিস না কিন্তু, দুটো অ্যাক্সিসের মাঝখানে থাকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বিলং করছে। এটা ডি এক্স ওয়াই হলো। তারপরে ডি জেড এক্স, এইটা ধরো আমি যেই কোঅর্ডিনেট নেবো সেই কোঅর্ডিনেট অনুসারেই সেটা নাম হবে। এটা ডি, এটাও এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এগুলো স্ট্রাকচার গুলো অল টাইম জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডি জেড এক্স, আর একটা ডি ওয়াই জেড, এটাও এই তিনটের এনার্জি সেম। এইটা জানলে তবেই পরবর্তীকালে তোমার হাই লেভেলটা জানতে পারবে। এইটা হলো ডি জেড এক্স ডি ওয়াই জেড। এরপরে যেটা আসছে তোমার ডি জেড স্কোয়ার, সেটা সেটা এখানে বলছি দাঁড়াও। এরপরে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এইটা অ্যালং দ্য অ্যাক্সিস হবে, মানে অ্যাক্সিসের ওপরেই থাকবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এটা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট, এটা হচ্ছে তোমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা অ্যাক্সিসের ওপর থাকছে। আগের গুলো কি ছিল? অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তাহলে এইটার ডি এক্স, এইটা একটু বড় সাইজের, আর ডি জেড স্কোয়ারটা হবে ঠিক এরকম, এইটার মাঝখানটা এরকম, এটা হচ্ছে তোমার ডি জেড স্কোয়ার। বুঝতে পারলে? এগুলো হচ্ছে সবকটা অরবিটাল, যে আমার যে পাঁচটা যে অরবিটাল ডি এক্স ওয়াই ডি জেড এক্স ডি ওয়াই জেড ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার,
এটা কেন বলছি, এই দুটোর এনার্জি সেম। এরপরেই যে আমি মলিকুলার অরবিটাল থিওরি বলবো, সেখানে T2G EG আসবে, ঠিক আছে, বন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটাল আসবে, এবং সেখানে ইলেকট্রন গুলো কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে সেগুলো জানতে হবে, এবং প্রত্যেকটা অরবিটালের স্ট্রাকচার জানতে হবে, কোনটা কোথায় ওর লোকগুলো বিলং করছে সেটাও জানতে হবে। এবং যেমন এই যে যেটা বলছে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর মাঝখানে ইন বিটুইন হচ্ছে, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি অ্যালং দ্য অ্যাক্সিসের ওপরে থাকছে। বোঝা গেল? এরপরে আমরা ধীরে ধীরে যাব হাইব্রিড অরবিটালে, ঠিক আছে। হাইব্রিড অরবিটাল কি? যেমন ধরো হাইব্রিডাইজেশন যখন করছি, এই যে অ্যাটমিক অরবিটাল গুলো যখন কম্বাইন হবে, মানে ধরো তুমি মাটির কোনো জিনিস দেখেছো, মাটি দিয়ে তৈরি কোনো জিনিস যখন তৈরি করা হয়, ধরো মাটিকে জলে ভেজানো হয়, জলে ভিজিয়ে ধরো বা এমনি ধরো কোনো জিনিস, প্লাস্টিকের কোনো জিনিস, ধরো তোমার বাড়িতে সব থেকে ভালো হচ্ছে মোমবাতি, যেটা দেখতে পাবে, মোমবাতি দেখেছো তো, ক্যান্ডেল, যেটা ক্যান্ডেলটাকে এবার ধরো তুমি কিনে নিয়ে এলে, জ্বালালে, সবকটা গলে গেল। মানে ক্যান্ডেল যখন ছিল এরকম লম্বা মতন ছিল, ওর একটা শেপ ছিল এবং দেখতেও সুন্দর লাগছিল। তারপর যেই জ্বালালে সেটা গলে গেল, এরপর ওই গলে যাওয়া মোমটাকে নিয়ে তুমি যদি যেই পাত্রেতে বা কোনো একটা শেপেতে তুমি যদি ওই লিকুইড অবস্থায় ঢেলে দাও, তাহলে সেই শেপটা পেয়ে যাও, হ্যাঁ কি না? প্রথমে ছিল, তুমি যখন নিয়েছিলে সলিড অবস্থায় মোমবাতিটা, সেইটা আলাদা শেপ ছিল, তুমি সেটাকে গলিয়ে আবার অন্য শেপে নিয়ে চলে গেলে। এখানেও ঠিক অ্যাটমিক অরবিটাল গুলো ইন্টারমিক্স হয়ে যে নিউ অরবিটালটা ফর্ম করবে, সেই অরবিটালটা হচ্ছে তোমার হাইব্রিড অরবিটাল। মানে টোটাল, যেমন ধরো এটা এস অরবিটাল স্ফেরিক্যাল, তার সঙ্গে পি অরবিটাল যদি যখন ইন্টারমিক্স হয়ে যেই স্টেজটা আসছে, যেই নিউ অরবিটটা ফর্ম করছে, যে অরবিটালটা ফর্ম করছে, সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। এই প্রসেসটাকে বলা হচ্ছে, এই ফিনোমেননটাকে বলা হচ্ছে, মানে এই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন। বোঝা গেল না? বোঝা গেল না? মানে দুটো অ্যাটমিক অরবিটাল বা অ্যাটমিক অরবিটাল ইন্টারমিক্সিং হয়ে যে নিউ অরবিটালটা ফর্ম করছে, সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। এবার এখানে ডেফিনেশনে আসে, হচ্ছে দিস প্রসেস ইনভলভ দ্য মিক্সিং অফ অরবিটাল অলমোস্ট সিমিলার এনার্জি। তার মানে যেই দুটো অরবিটাল নেবে তাদের এনার্জিটা কি থাকবে, বা সেম থাকবে বা ইকুয়াল থাকবে। Similar energy belong to the same atom to form a same number of orbital of exactly equal energy, and new orbital form are called hybrid orbital, and this phenomenon is actually sense involved of redistribution energy বা hybridization। ঠিক আছে, এবার আমি প্রথমে সবকটা অরবিটালের স্ট্রাকচার তোমাকে বলে দিলাম। এবার হাইব্রিডাইজেশনের রুল কি আছে, কিভাবে হচ্ছে, বলছে যে অনলি দ্য ভ্যালেন্স ইলেকট্রন, মানে ভ্যালেন্সেল ইলেকট্রন, মানে বহিঃস্থ কক্ষের ইলেকট্রন, ভ্যালেন্সেল অ্যাটমিক অরবিটাল অফ অ্যান অ্যাটম অর আয়ন ক্যান মিক্স টুগেদার টু গিভ এ হাইব্রিড অরবিটাল। মানে ভ্যালেন্স সেলেতে যেই অরবিটালটা আছে তারা ইন্টারমিক্সড হয়ে, মানে প্রত্যেকটা অ্যাটমের ইন্টারমিক্স হয়ে যে নিউ অরবিটালটা ফর্ম করবে, সেটাই হচ্ছে হাইব্রিড অরবিটাল। The atomic orbital of a given molecule or ion which participate in the formation of pi bond remain exclude from hybridization process. For example, যেমন ধরো CO2 স্ট্রাকচারটা দেখাচ্ছে যে আমার কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p2, তাই তো? তার মানে 2p আর 2s, এইটাই হচ্ছে তোমার ভ্যালেন্স সেল, মানে s অরবিটাল আর p অরবিটাল। আর অক্সিজেনের কি আছে, অক্সিজেনের 1s2 2s2 2p 2p4, এরও 2s and 2p। এই দুটো, এই s আর p অরবিটাল ইন্টারমিক্স হয়ে যে নিউ অরবিটালটা ফর্ম করবে, সেটাই হবে হাইব্রিড অরবিটাল। এই জন্য এখানে স্টেটমেন্টে বলেছে, ইন CO2 দ্য সিঙ্গেলি ফিল্ড 2s and 2px, এখানে যে 2px of the carbon atom
mix together to form a sp hybrid orbital, while the singly occupied 2py and 2pz orbital remain excluded from the hybridization process. এখানটা পড়ে কিছু বুঝতে পারবে না কিভাবে পাই বন্ড আসছে, ঠিক আছে। এরপরে যেটা বলেছে এর পয়েন্টগুলো আসবো, সবার আগে আমরা এবার এখানটা দেখো, এখানটা একটু বলেই এইটা গেল, এইটা যে এই কার্বনটা হচ্ছে তোমার sp হাইব্রিডাইজ, ঠিক আছে, বা sp2 হাইব্রিডাইজ। এবার কিভাবে হচ্ছে আমরা একটু পরে দেখাবো। হ্যাঁ 2s অরবিটাল আর p অরবিটাল, ঠিক আছে, ইন্টারমিক্স হয়ে কার্বনের হাইব্রিডাইজেশন তৈরি করছে। তো সেইটাকে এখানে স্টেটমেন্ট অনুসারে আসার আগে তোমাকে যেমন এখানে বলছে ইন দ্য সেন্ট্রাল অ্যাটম অফ দ্য গিভেন মলিকুল অর আয়ন হ্যাজ one or more lone pair of the electron, then the atomic orbital having lone pair of electron, that is completely filled orbital also take part in the process of hybridization. আবার এখানে দেখো, এখানে যে স্টেটমেন্টটা লেখা রয়েছে, স্টেটমেন্টটা এক্ষুনি বুঝতে পারবে না, আমাকে তার আগে কিছু করে দেখাতে হবে। এবার দেখো, এই যে লোভ গুলো ড্র করেছিলাম, এখানে একটা স্মলার লোভ বলছে আর একটা লার্জার লোভ বলছে, ঠিক আছে। ডিজেনারেট কথাটার মানে হচ্ছে সেম এনার্জি। এখানে বলছে দিস প্রপার্টি মেক দ্য হাইব্রিড অরবিটাল টু ওভারল্যাপ দ্য অ্যাটমিক অরবিটাল এন্ড গেটার এক্সটেন্ড মানে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, টু গিভ এ স্ট্রঙ্গার বন্ড। আর হাইব্রিডাইজড অরবিটাল হ্যাভ এক্স্যাক্টলি ইকুয়াল এনার্জি with identical size and shape, that is the hybrid orbital are degenerate কথাটার মানেই হচ্ছে তোমার সেম এনার্জি, মানে বুঝতে পারলে না মানে ইকুয়াল এনার্জি। ডিজেনারেট বা ডিজেনারেসি এরকম লাইন দিয়ে টার্ম দিয়ে তোমার কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে। and the sum of the energy of the hybrid orbital equal to the sum of the energy of orbital which participate in a process. তো তারপরেও দেখো এখানে আরো অনেক কিছু পয়েন্ট বলেছে, এগুলোকে বলার আগে আমি তোমাকে আগে হাইব্রিডাইজেশন করে দেখাবো, ঠিক আছে। এবার দেখো, আগে টাইপস অফ হাইব্রিডাইজেশনটা দেখে নাও, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে তুমি এই যে স্টেটমেন্ট গুলো লেখা রয়েছে, স্টেটমেন্ট গুলো খুবই ইজি। এবার দেখো, ফার্স্টে আসবে তোমার sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশনে কি বলছে দেখো, বলছে sp হাইব্রিডাইজেশনে আমার s অরবিটাল একটা আসছে, কোন কোন অরবিটাল ইনভলভ হচ্ছে দেখো, একটা s অরবিটাল, p অরবিটাল কটা আছে, তিনটে, তার মানে px py pz, ওর মধ্যে যে কোনো একটা ইনভলভ হবে, মানে px অথবা py অথবা pz, যে কোনো একটা ইনভলভ হবে। তার মানে s অরবিটালকে দেখতে কিরকম, এরকম স্ফেরিক্যাল, আর px কে যেই কোঅর্ডিনেট নেবে সেই কোঅর্ডিনেট অনুসারে এটা px ধরলাম, ঠিক আছে, এটা px, এটা s অরবিটাল। এখানে আরো এই অরবিটাল গুলো কি থাকছে তোমার এরকম, এরা হাইব্রিডাইজেশন ইনভলভ হচ্ছে না, py অর pz যেটা আছে এরা হাইব্রিডাইজেশনে ইনভলভ হচ্ছে না, অনলি একটা অরবিটাল ইনভলভ হবে, এটা কোনটা, px। মানে এরা যদি ইন্টারমিক্সিং হয় তাহলে কি হবে দেখো, এইটা স্ফেরিক্যাল ছিল, এইটার সঙ্গে এইটা ইন্টারমিক্স হচ্ছে, দিয়ে নিউ যে অরবিটালটা ফর্ম করছে সেইটার স্ট্রাকচার একটা লোয়ার লোব আর একটা হায়ার লোব। এইটা ইন্টারমিক্স হওয়ার পর এখানে একটা লোয়ার লোব, একটু আগে দেখালাম যে একটা লোয়ার লোব আর একটা হায়ার লোব, মানে যত অরবিটাল থাকবে ঠিক সেম নাম্বারেতেই কি হবে, হাইব্রিড অরবিটাল ফর্ম হবে। এখানে p অরবিটালে দুখানা লোব ছিল, এখানেও দুটো লোব, s অরবিটাল ইন্টারমিক্স, মানে এই যে লোবটা তৈরি হয়েছে, মানে এই যে লোবটা, এটার ছোট পার্টটা হচ্ছে এইটা, আর এইটার যে ইন্টারমিক্স হয়ে যেটা দাঁড়াচ্ছে তার ছোট পার্টটা হচ্ছে এইটা। তো এইটা দিয়ে এই স্ট্রাকচারটা ফর্ম হয়ে যাচ্ছে তোমার লিনিয়ার স্ট্রাকচার। ভালো করে মনে রাখো, দেখো কি স্ট্রাকচারটার নাম দাঁড়াচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। হাইব্রিডাইজেশন হচ্ছে sp হাইব্রিডাইজ, অ্যাঙ্গেল কত ডিগ্রি, এটা অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ কি না, স্ট্রেট লাইন মানেই তো 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমরা এখানে যেটা দেখবো
যেমন ধরো আমাকে অ্যাসিটিলিন দিল, অ্যাসিটিলিন মানে হচ্ছে H3 ট্রিপল বন্ড CH। তোমাকে আগে বলেছিলাম যে ট্রিপল বন্ড থাকা মানেই sp হাইব্রিডাইজড হবে, এটাও sp হাইব্রিডাইজড হবে। ঠিক আছে, sp sp মানেই কি তোমার হচ্ছে তোমার লিনিয়ার স্ট্রাকচার, অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তার মানে আমি এই কার্বনটার যদি আমি অরবিটাল ডায়াগ্রাম ড্র করি, এটা ভালো করে দেখবে, এটা কোনো সময় কোনো স্কুলে দেয় পরীক্ষায়। এটা লিনিয়ার স্ট্রাকচার এই কার্বনটার, এর ভেতরে এরকম থাকবে হলো, আর এই কার্বনটার হচ্ছে তোমার লিনিয়ার স্ট্রাকচার। এটা হলো, এর ভেতরেও তোমার ছোট স্মলার লোবটা থাকবে। এবার হাইড্রোজেনের সঙ্গে এটা এরকম হবে, এটাও হাইড্রোজেনের সঙ্গে, এটা হলো, এইটা গেল তোমার স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে যেটা আমরা ড্র করেছিলাম যে পিওয়াই আর পিজেড যারা হাইব্রিডাইজেশনে আসছে না, সেটা কার্বনের মধ্যে থেকে যাবে, কারণ পি অরবিটাল তিনটে, তার মধ্যে একটা ইনভলভ হয়েছে হাইব্রিডাইজেশনে, বাকিগুলো এরকম থেকে যাবে। বাকি এই যে অরবিটাল গুলো, এগুলো এরকম ভ্যাকেন্ট থেকে যাবে। বাকি অরবিটাল গুলো ভ্যাকেন্ট থেকে যাবে। এখানে পিওয়াই আর পিজেডটা তোমার ভ্যাকেন্ট থেকে যাবে। এরাই সাইড ওয়াইজ ওভারল্যাপ করে তোমার পাই বন্ড ফর্ম করবে, তাই তো? এরা সাইড ওয়াইজ এরকম ওভারল্যাপ করবে। সাইড ওয়াইজ ওভারল্যাপ করলে আগের দিনে কি বলেছিলাম, পাই বন্ড ফর্ম হবে। তার মানে এই যে এখানে ট্রিপল বন্ড আছে, এর মধ্যে দুটো পাই বন্ড, তার মানে এগুলো হচ্ছে পাই বন্ড ফর্ম হয়েছে। এইটা সিগমা বন্ড, এটা সিগমা sp sp বন্ড, আর এটা এই যে হাইড্রোজেনের সঙ্গে যেটা হচ্ছে সিগমা sp1s, কারণ হাইড্রোজেনের 1s, তো সেই জন্য সিগমা sp1s, এখানটাও সিগমা sp1s। তাহলে বুঝতে পারলে না বুঝতে পারলে না তুমি? ড্রয়িংটা বুঝতে পারলে না? ড্রয়িংটা দেখো, আবার করে দিচ্ছি, আমি আবার মুছে দিচ্ছি। দেখো আমি কি বলছি, এখানে sp নিলাম, তাই তো, মানে অ্যাসিটিলিন নিলাম, এইটার হাইব্রিডাইজেশন যেহেতু ট্রিপল বন্ড আছে sp, ঠিক আছে? তাহলে sp স্ট্রাকচার কি, এই কার্বনটার কি হবে, লিনিয়ার স্ট্রাকচার। আমি কার্বন লিখলাম, এই একটা অরবিটাল ড্র করলাম, এই একটা অরবিটাল ড্র করলাম, এর স্মলার লোবটাও লিখে দিলাম, ঠিক আছে? এই প্রথম কার্বনটার লিনিয়ার স্ট্রাকচার হয়ে গেল, এই 1 নম্বর কার্বনটা, হ্যাঁ কি না? এরপরে আর একটা কার্বনকে লেখো, আর একটা কার্বনের সেম, এরা এখানে ওভারল্যাপ হবে, হেড অন ওভারল্যাপ হলে কি বন্ড হয়, সিগমা বন্ড। আগের দিনে বলেছিলাম সিগমা বন্ড এরকম, এরও এই স্মলার লোব গুলো লিখলে। এবার কার্বনের হাইব্রিডাইজেশনটা হয়ে গেল, এর সঙ্গে একটা করে হাইড্রোজেন সিগমা বন্ড ফর্ম করছে, হাইড্রোজেনটা হয়ে গেল। আমি কি বললাম এখানে, যে হাইব্রিডাইজেশনে sp হাইব্রিডাইজেশনে কোন কোন অরবিটাল ইনভলভ হচ্ছে, একটা s অরবিটাল আর একটা p অরবিটাল। p অরবিটাল হচ্ছে তিনটে, তার মধ্যে দুটো ইনভলভ হচ্ছে না, তারা ভ্যাকেন্ট থেকে যাচ্ছে, মানে মানে হাইব্রিডাইজেশনে না গিয়ে খালি থেকে যাচ্ছে, হ্যাঁ কি না? তার মানে এই কার্বনের মধ্যে ওই ভ্যাকেন্ট p অরবিটাল গুলো থাকবে, এটাকে অন্য কালিতে করো, ভ্যাকেন্ট p অরবিটাল গুলো থাকবে, এটা এখানে লিখছি। এই কার্বনেরও ভ্যাকেন্ট p অরবিটাল রয়েছে, এই কার্বনেরও ভ্যাকেন্ট p অরবিটাল রয়েছে, হলো? আবার এই কার্বনেরও সেম থাকবে, মানে এখানে py বা pz যে কোনো একটা হবে, হলো? এবারে এইটার সেম, এইটার সঙ্গে এইটা, আর এইটার সঙ্গে এইটা বন্ড হচ্ছে, এইটা হচ্ছে তোমার পাই বন্ড,
দুটোই পাই বন্ড। আর এইটা সিগমা বন্ড, সিগমা এসপি এসপি নাম যেটা, এইটাও সিগমা বন্ড, সিগমা এসপি 1s, হাইড্রোজেনের 1s, সেই জন্যই সিগমা এসপি 1s, কারণ কার্বনটা হচ্ছে তোমার এসপি হাইব্রিডাইজড। ঠিক আছে, এবার আমরা তাহলে এখানে ট্রিপল বন্ডে আমরা কি দেখতে পেলাম, একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড। এবার ড্র করতে পারবে, বুঝতে পারলে তো? এটা গেল এসপি হাইব্রিডাইজ, এরপরে আসছে তোমার sp2 হাইব্রিডাইজ। কি আসছে? sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন কি দাঁড়াবে? এইটা মনে রাখতে হবে, এই যে আমি ওপরের লাইনে লিখছি যে sp2 হাইব্রিডাইজ বা sp হাইব্রিডাইজে কোন অরবিটাল গুলো হাইব্রিডাইজেশনে ইনভলভ হচ্ছে। sp এর মধ্যে যে কোনো একটা পি অরবিটাল, সেটা px হতে পারে, py হতে পারে বা pz হতে পারে। sp2 তে দুটো হবে, একটা s অরবিটাল, একটা px আর একটা py অথবা pz এর মধ্যে যে কোনো একটা, হ্যাঁ কি না? ওই জন্যই অর দিয়ে লিখেছি। ঠিক আছে, তাহলে এস অরবিটাল এরকম স্ফেরিক্যাল, পি এক্সটা আমরা এরকম লিখছি, তো এরকমই লিখবো এখন। তাহলে এটা পি এক্স আর এটা এখানটা তোমার পি ওয়াই, এটা পি ওয়াই অথবা তোমার এখানে পিজেড, এটা হচ্ছে পিজেড। তাহলে তার মানে এই তিনটে হাইব্রিডাইজেশনে ইনভলভ হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এরা ইন্টারমিক্স হয়ে কি হবে, এই এস অরবিটাল এরকম ছিল, এইটার সঙ্গে এইটা ইন্টারমিক্স হচ্ছে, দিয়ে এরকম দাঁড়াচ্ছে। এই এই লাস্টের যেটা ইন্টারমিক্সিংটা বুঝতে পারলে, ধরো পি অরবিটাল এইটা, পি ওয়াইটা এইটা যেটা ডায়াগোনালি করেছে, আর এস অরবিটাল এইটা, দিয়ে এরা যখন নিউ অরবিটালটা ফর্ম করছে, সেইটা হচ্ছে তখন এরকম, মানে এটা লোয়ার লোব গুলো, স্মলার লোব গুলো লিখতে হবে, ঠিক আছে? তা নাহলে বোঝা যাবে না। এইটার এইটা স্মলার লোব, এইটার স্মলার লোব, এইটার স্মলার লোব, তার মানে কেমন দেখতে লাগছে? ট্রাইগোনাল প্ল্যানার। নাম কি? ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হচ্ছে, তাই তো? অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ট্রাইগোনাল প্ল্যানার মানে এরকম এই স্ট্রাকচারটা হচ্ছে দেখতে, এটা হচ্ছে তোমার 120 ডিগ্রি, মানে 360 কে 3 দিয়ে ডিভাইড করলে তোমার 120 ডিগ্রি আসে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তাহলে এইটা sp2 হলো, তুমি আমাকে এইটার করে দেখাও, CH2 ডবল বন্ড CH2, আগেরটার মতন এটা sp2 হাইব্রিডাইজ, এই দুটো কার্বনই। তুমি ওই অরবিটাল ডায়াগ্রাম যেমন অ্যাসিটিলিনের করে দেখালাম, তুমিও এটার করে দেখাও, আমি এক্ষুনি করে দেবো, এগুলো আমার বলতে 3-4 মিনিট লাগে। দেখো আবার বলছি, দেখালো পেনটা, দেখো কার্বনটাকে সেন্টারে রাখলাম, ঠিক আছে? কার্বনটা কি sp2 হাইব্রিডাইজ, তার মানে ট্রাইগোনাল প্ল্যানার, এই 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 হলো। এবার এর স্মলার লোব গুলোও লিখবে ছোট করে, হলো। পরের কার্বনটা লেখো, পরের কার্বনটার সঙ্গে আর একটা কার্বনের ওভারল্যাপ হবে, হলো। এবার দেখো এই পর্যন্ত হলো, এক একটা কার্বনের সঙ্গে দুটো করে হাইড্রোজেন আছে, তাই হাইড্রোজেন গুলো এরকম হয়ে যাবে, কারণ এস অরবিটাল রয়েছে এখানে, এইটারও এটা হলো। এবার দেখো আমার
sp2 হাইব্রিডাইজেশনে একটা অরবিটাল ভ্যাকেন্ট থাকছে, কোন অরবিটালটা পিজেডটা, তাই তো? তাহলে পিজেডটা যদি ভ্যাকেন্ট থাকে তাহলে পিজেডটা এরকম এরকম ভাবে থাকবে, মানে হচ্ছে কি বলে, যারা হাইব্রিডাইজেশনে ইনভলভ হচ্ছে দিয়ে নিউ যে স্ট্রাকচারটা ফর্ম করছে, আর যেগুলো ইনভলভ হচ্ছে না সেগুলো খালি থেকে যাচ্ছে, সেগুলো বেরিয়ে যাচ্ছে না, এটারও ক্ষেত্রে এরকম থাকছে, এরা সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, ঠিক আছে? এটা ঠিক পারপেন্ডিকুলার ভাবে থেকে যাচ্ছে, মানে তোমার এই ট্রাইগোনাল প্ল্যানারটা এটা প্লেনে থাকছে, যেটা ইয়েলো কালারে লিখেছে ওটা প্লেনে থাকছে, আর পাই অরবিটালটা ঠিক এরকম ভাবে পারপেন্ডিকুলার থাকছে। তাহলে এইটা পাই, এটা সিগমা, সিগমা sp2, সিগমা sp2, আর এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে, কম্পাউন্ডের নাম বলে দেবে, দিয়ে বলবে কতগুলো সিগমা বন্ড আছে, কতগুলো পাই বন্ড আছে। তোমার বোর্ডের কোশ্চেনে কমন কোশ্চেন একদম, মানে সব স্কুল জিজ্ঞেস করবে, হ্যাঁ, যে কোনো একটা কম্পাউন্ডের নাম বলে দেবে, যেমন তোমাকে বললো বিউটাইন, বললো 1,4 বিউটিন, কিভাবে বলবে? তোমাকে বলছে বিউট 1,4 ডাইনে কতগুলো সিগমা বন্ড আর কতগুলো পাই বন্ড আছে, হাউ মেনি সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড প্রেজেন্ট ইন, কি করে ক্যালকুলেট করবে? এটাই পরীক্ষায় আসবে কেমিক্যাল বন্ডিং থেকে। কি করে হবে? আমাকে এর স্ট্রাকচারটা জানতে হবে। এটা যেমন বিউট 1,4 ডাইন, এর স্ট্রাকচারটা জানতে হবে। বিউট মানে 4টে কার্বন, আমি 4টে কার্বন এরকম লিখবো, এরপর এর নাম্বারিং করব, এটা এখনো তুমি শেখোনি, অর্গানিকের কোশ্চেন এটা, 1 2 3 4, কিন্তু কেমিক্যাল বন্ডিং এ জিজ্ঞেস করে, ঠিক আছে? 4টে কার্বন হয়ে গেল। এবার ডাই ইন, ইন মানে হচ্ছে ডবল বন্ড, ঠিক আছে? ইন মানে কি? ডবল বন্ড, 1 নম্বরে ডবল বন্ড হবে, আর 3 আর 4 মাঝে ডবল বন্ড হবে, ঠিক আছে? এরপরে আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো, এটা H2, এইটা এখানটা H, কার্বনের ভ্যালেন্সি কত তোমার? 4, কার্বনের ভ্যালেন্সি 4, মানে কার্বন অল টাইম 4টে হাতে থাকবে, 4টে হাত সব সময় থাকবে, ঠিক আছে? তাহলে এটা কি লিখছি আমরা? এরকম লিখছি যে CH2 ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH ডবল বন্ড, CH2, তাই তো? এবার দেখো আমি কি বলেছিলাম, যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেইটা sp3 হাইব্রিডাইজড হবে, ডবল বন্ড থাকলেই sp2 হাইব্রিডাইজড হবে, আর ট্রিপল বন্ড থাকলে sp হাইব্রিডাইজড হবে। সিঙ্গেল বন্ড থাকলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, সিঙ্গেল সিসি সিঙ্গেল বন্ড হলে তোমার sp3 হাইব্রিডাইজড হবে, সিসি ডবল বন্ড হলে sp2 হাইব্রিডাইজড হবে, আর সিসি ট্রিপল বন্ড হলে sp হাইব্রিডাইজড হবে, ঠিক আছে? তার মানে আমার এখানে এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি হবে? এইটা, এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড, এটাও sp2, এটাও sp2, তাই তো? এবারে কি করব? এবার কার্বনগুলোকে আলাদা আলাদা করে লিখবো, মানে ডবল বন্ড মানেই আমরা কি জানি? একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, একটু আগেই করে দেখালাম যে একটা সিগমা বন্ড কিভাবে ফর্ম হচ্ছে, একটা পাই বন্ড কিভাবে ফর্ম হচ্ছে। হেড অন ওভারল্যাপ হলে সিগমা বন্ড, এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ হলে পাই বন্ড, তাই তো? তো সেই হিসাবে আমরা যদি এইটাকে লিখি এরকম, হ্যাঁ হ্যাঁ, কোথায় এই দুটোই, কারণ এই কার্বনটা এখানে ডবল বন্ড হয়ে রয়েছে, এইটা এখানটা ডবল বন্ড, তো তার মানে
ডবল বন্ড ফর্ম হতে গেলে দুটো কার্বনকে তো ইনভলভ হতে হবে। মাঝে এখানে যদি কার্বন থাকতো তখন ওই কার্বনটা sp হতো, sp3 হতো, কিন্তু এইটা দুটোই ডবল বন্ড আছে বলে এরকম। তার মানে আমরা এরপরে কি করব, এরপরে এটাকে এরকম ডবল বন্ড লিখবো, এরকম ভাবে সিঙ্গেল ভাবে সাজাবো। ঠিক আছে, এবার এক একটা কার্বনে হাইড্রোজেন গুলো এরকম সিঙ্গেল বন্ড হয়ে রয়েছে, দুটো এই কার্বনটাতে দুটো হাইড্রোজেন এরকম সিঙ্গেল বন্ড, এইটাতে একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এইটা একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এইটা একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এইটা একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এরকম হয়ে রয়েছে। তার মানে একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড, এখানে এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা, এটা সিগমা, এখানে একটা পাই, একটা সিগমা, এখানে সিগমা, এখানে সিগমা। তার মানে আমার সিগমা সিএইচ বন্ড কটা আছে বলো, সিগমা সিএইচ বন্ড, এই একটা সিএইচ বন্ড, এটা একটা সিএইচ বন্ড, একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে, হ্যাঁ কি না? তার মানে 6 হলো। আর সিগমা সিসি বন্ড কটা আছে, সিগমা সিসি বন্ড, পাই বন্ডে এখানে একটা, এ একটা দুটো একটা তিনটে, তার মানে টোটাল সিগমা বন্ড কতগুলো দাঁড়াচ্ছে, টোটাল সিগমা বন্ড তোমার 9টা, আর পাই বন্ড, টোটাল পাই বন্ড পাই সি ডবল বন্ড সি, তার মানে একটা দুটো, এটা লিখলে তবে তোমাকে মার্কস দেবে 2 নাম্বার। তোমাদের অর্গানিক এখন যেহেতু নেই, এই কোশ্চেনটা এখন আসবে না, যখন অর্গানিক থাকবে তখন আসবে। বুঝতে পারলে না, বুঝতে পারলে না? আর নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ পাই বন্ড ইউনিটের কোশ্চেনে আসে, যেটা তোমাকে হাইব্রিডাইজেশন দেখে জানতে হবে। বোঝা গেল না, বোঝা গেল না? আবার বারবার বলে দিচ্ছি, এআই দেখবে না, সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাই হোক, তুমি সরাসরি স্যারকে জিজ্ঞেস করো, সরাসরি আমাকে জিজ্ঞেস করো। তুমি একবার কেন 10 বার জিজ্ঞেস করলে সব টিচার উত্তর দিতে বাধ্য, যে উত্তর দেবে না তারপর আমি বুঝে নেব, কিন্তু তবুও গুগল সার্চ করে কোনো কোশ্চেনের অ্যান্সার দেখবে না, কারণ যেসব ইনস্টিটিউট থেকে এআই কালেক্ট করে অ্যান্সার দেখাচ্ছে, নিট জেইর জন্য ম্যাক্সিমামটাই ভুল দেখাচ্ছে। মানে নিট জেইর জন্য 10 পর্যন্ত লোয়ার ক্লাস ঠিক আছে, তুমি যা কিছু জিনিস সার্চ করবে তোমাকে অ্যান্সার দিয়ে দেবে গুগল, কিন্তু হায়ার ক্লাসের জন্য গুগল বেটার না। সবাই ভাবছে যে আমি গুগল থেকে দেখে অ্যান্সার করে নিলাম, খুব খুশি হয়ে গেলাম, কিন্তু তুমি কিছুই শিখলে না। কারণ তুমি যখন এক্সাম দিতে যাবে, তোমার সঙ্গে গুগল যাবে না, বই যাবে না, তোমার মোবাইলও সাথে যাবে না, এমনকি আমিও যাব না। তোমাকেই একা পরীক্ষা দিতে যেতে হবে, আর পরীক্ষাটা তোমার, কারণ তুমি ক্লাস 11-এ পড়ো, আমি পড়ি না কিন্তু। তার মানে তোমাকে শিখতে হবে, আগে জানতে হবে, পড়তে হবে, লিখতে হবে, তারপর তুমি নাম্বার পাবে। বোঝা গেল? এবার তার মানে এই কোশ্চেনটা দেখো, বোর্ডটা প্রথমে খালি ছিল তো, হ্যাঁ কি না? এবার বোর্ডটা দেখতে ভালো লাগছে না, দেখতে ভালো লাগছে না বলো? একটা একটা কোশ্চেন তার কত সুন্দর ডায়াগ্রাম আছে, হ্যাঁ কি না? এবারে এটা আমরা sp2টা করলাম, এরপরে আমরা পড়বো sp3। দাঁড়াও, স্টেরিক নাম্বার এগুলো সব পরে আসছে। এই চ্যাপ্টারটা খুব সুন্দর চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং। কেমিস্ট্রির মধ্যে সব থেকে ভালো চ্যাপ্টার হচ্ছে এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা। মানে এইটা যদি বুঝতে পারো তাহলে তোমার অর্গানিক কেমিস্ট্রি আটকাবে না, ডি ব্লক আটকাবে না, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আটকাবে না। অর্গানিক কেমিস্ট্রি 12-এর পার্টটা টোটালটাই অর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যালের 3টে চ্যাপ্টার আছে, আর ইনঅর্গানিকের 2টো চ্যাপ্টার আছে। ধরো এই যে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এগুলো ইনঅর্গানিকের পার্ট। মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার ফিজিক্যালের পার্ট। তোমার এখনো অর্গানিক কেমিস্ট্রি শুরুই হয়নি। এই কেমিক্যাল বন্ডিং পড়াবো, তারপর থার্মোডাইনামিক পড়াবো, তারপর মনে হয় 3rd ইউনিটে শেষেতে অর্গানিক মনে হচ্ছে দেওয়া রয়েছে। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি খুব ইজি, সেই জন্যই কেমিক্যাল বন্ডিং এত তোমাকে ধরে ধরে করানো হচ্ছে। তার কারণ হচ্ছে তুমি যাতে ভুল না করো, কারণ
এই কেমিক্যাল বন্ডিং যদি একবার বুঝে যাও, এখানে মুখস্থ করার কিচ্ছু নেই, শুধু ম্যাথসের মতন লিখতে হবে, ড্র করতে হবে। এই যে স্ট্রাকচার ড্র করছি, ধরো যেমন আগে যেমন এই যে অরবিটাল ডায়াগ্রাম ড্র করলাম, এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে? তোমাদের স্কুলের টিচার যদি করিয়ে থাকে কেমিক্যাল বন্ডিং পড়াতে পড়াতে, তাহলে দিতে পারে। এরপরে আসছে তোমার sp3 হাইব্রিডাইজেশন। এগুলো লিখে লিখে করবে, কিন্তু চোখে দেখে কিছুই মনে থাকবে না। তার মানে আমার আগের sp2 তে দেখলে p অরবিটাল 3টে ছিল, তার মধ্যে 2টো ইনভলভ হয়েছে। এখানে sp3 তে p অরবিটাল 3টে ইনভলভ হবে, একটা s অরবিটাল, একটা px, একটা py, একটা pz, ঠিক আছে? তাহলে তোমাকে যদি এরকম কোশ্চেন করে, ইন sp3 hybridization मतलब how many orbital are involved in sp3 hybridization, মানে বলছে sp3 হাইব্রিডাইজেশনে কতগুলো অরবিটাল ইনভলভ হয়েছে, তোমার অ্যান্সার কি হবে? তার মানে কতগুলো অরবিটাল হলো, আমাকে নাম্বার জিজ্ঞেস করেছে, 4টে অরবিটাল। এরপরে যখন তোমাকে জিজ্ঞেস করবে কি কি অরবিটাল, তখন তুমি বলবে s অরবিটাল, p অরবিটাল, px, py, pz, ঠিক আছে? এবার তোমাকে যদি এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে sp3 হাইব্রিডাইজেশনে হচ্ছে বা sp হাইব্রিডাইজেশনে হুইচ টাইপ অফ p অরবিটাল ইনভলভ, তুমি এরকম অ্যান্সারে লিখবে, মানে কোন টাইপের p অরবিটাল sp হাইব্রিডাইজেশনে ইনভলভ হয়েছে। ইনভলভ মানে হচ্ছে পারফর্ম করেছে, মানে বাংলা কথায় যেটাকে বলবে যে মানে কে যুক্ত হয়েছে, ঠিক আছে? আর মানে তার মানে পি একটা অরবিটাল আছে, তোমার অ্যান্সার কি হবে? px অর py অর pz। অর কথাটা লিখতে হবে কিন্তু, px বা py বা pz, বোঝা গেল? তার মানে আমার এখানে s অরবিটাল এরকম স্ফেরিক্যাল, px, py আর এটা pz। আমি যেমন ভাবে ড্র করছি তুমিও সেরকম ভাবে ড্র করবে বাড়িতে লিখে লিখে। একটা এস, এটা px, এটা py, এটা pz। এরা এই চারটেই ইনভলভ ইন্টারমিক্সিং হবে। তার মানে ইন্টারমিক্সিং হয়ে কি দাঁড়াবে? এই এস অরবিটাল, এই px, এই pz, এই py, তাহলে এরকম সিচুয়েশন দাঁড়াচ্ছে ইন্টারমিক্সিং হয়ে, ঠিক আছে? এরপরে এই শেপটা নিউ, এইটা হচ্ছে হাইব্রিড অরবিটাল, ঠিক আছে? ইন্টারমিক্সিং হওয়ার পরে যেই অরবিটালটা ফর্ম হবে সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। এইটা ফর্ম হবে এরকম টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে বাংলাতে যেটাকে চতুস্তলক বলে, দেখেছো? চতুস্তলক দেখেছো না দেখোনি বলো? এর স্মলার লোক গুলোও লিখবে, হলো? হ্যাঁ, যতগুলো অরবিটাল দেখবো ততগুলো তার স্মলার লোব হবে। একটা বড় হয়ে বন্ড ফর্ম হয়, ওভারল্যাপ হচ্ছে, আর একটা ছোটই থেকে যায়, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার। টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা ঠিক এরকম, এইটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ট্রাইপড দেখেছো? ট্রাইপড, ট্রাইপডে 3টে পা মাটিতে থাকে আর একটা উপরে উঠে থাকে, তো সেম স্ট্রাকচারটাই হচ্ছে টেট্রাহেড্রাল, যেটা ডায়মন্ডের স্ট্রাকচার। তার মানে এটার নাম কি? টেট্রাহেড্রাল। এর অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি করে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 100 কত ডিগ্রি বলো? 107 ডিগ্রি 28 মিনিট। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? 107 ডিগ্রি 28 মিনিট, না 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 না, সরি সরি সরি, 109 ডিগ্রি 28 মিনিট, ভুল করে। 107 ডিগ্রি হচ্ছে তোমার এর চলে আসবে, ওইটা অ্যামোনিয়ার চলে আসবে লোন পেয়ারের জন্য পরের দিকে। তার মানে আমার টেট্রাহেড্রালের অ্যাঙ্গেল কত? 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে এখনো পর্যন্ত আমরা কটা হাইব্রিডাইজেশন শিখলাম? 3টে। একটা sp হাইব্রিডাইজ, একটা sp2 হাইব্রিডাইজ, একটা sp3 হাইব্রিডাইজ।
sp তে কখন হবে, যদি আমরা মানে ক্যালকুলেশন আমি বলে দেবো, তো কিভাবে ক্যালকুলেট করতে হয়। sp তে একটা p অরবিটাল একটা s অরবিটাল, sp2 তে দুটো p অরবিটাল একটা s অরবিটাল, sp3 তে তিনটে p একটা s। sp হাইব্রিডাইজেশন হিসাবে ওর অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, একটা 120 ডিগ্রি, তারপর 109 ডিগ্রি 28 মিনিট। মানে যা বুঝলে তিনটে অরবিটালে তাড়াতাড়ি বলো, বলতে থাকো আমি শুনতে থাকছি। হুম 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 sp2 তে তিনটে অরবিটাল, হ্যাঁ বলো। হুম 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 এবার অ্যাঙ্গেল গুলো হুম 28 বার না 28 মিনিট, সিঙ্গেল বার মানে মিনিট, আর ডবল বার থাকা মানে সেকেন্ড। যেটা ত্রিকোণমিতিতে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি পড়েছো, যেটা ক্লাস 10 এর ত্রিকোণমিতিতে ছিল। এইটা গেল sp3 হাইব্রিডাইজ। এরপরে আসছে তোমার sp3d হাইব্রিডাইজেশন। sp3 দাঁড়াও, এইটার সাথে আর একটা জিনিস বলতে হবে, মানে যদি ধরো CH3 থাকে, এটার নাম হচ্ছে তোমার ইথেন। আমি তোমাকে একটু আগেই কি বললাম, সব সিঙ্গেল বন্ডে থাকলে sp3 হাইব্রিডাইজড হবে। সবকটা সিঙ্গেল বন্ডে আছে, সিসি সিঙ্গেল বন্ড মানে এটা sp3, তার মানে এরও টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে। এটা এরকম, এটা দেখো পাই বন্ড ফর্ম হচ্ছে না, কারণ এখানে পি অরবিটাল ভ্যাকেন্ট নেই। এখানে সব কটাতেই এক একটা কার্বনে তিনটে করে হাইড্রোজেন আছে, তিনটে করে হাইড্রোজেন দেখো আমি লিখে দিচ্ছি। এইটা এগুলোকে বলে অরবিটাল ডায়াগ্রাম। এটা ইথেনের অরবিটাল ডায়াগ্রাম, আগেরটা ছিল ইথিনের অরবিটাল ডায়াগ্রাম, তার আগেরটা ইথাইনের অরবিটাল ডায়াগ্রাম। বোঝা গেল? তার মানে আমার এখানে কি হচ্ছে সিগমা, হ্যাঁ হ্যাঁ অরবিটাল ডায়াগ্রাম ড্র করো, তখন এগুলোকে ড্র করতে হবে। এইটা জিজ্ঞেস করতে পারে, এই যে তিনটে আমি ড্র করে দিচ্ছি না, এইটা জিজ্ঞেস করতে পারে sp3 1s, কারণ এনসিআরটিতে আছে এই কোশ্চেনটা। sp3 1s, এটাও সিগমা sp3 1s, 1s টা হাইড্রোজেনের জন্য, এগুলো সবই সিগমা বন্ড। ঠিক আছে, মানে আমি এই স্ট্রাকচারটা কি দেখছি, কার্বন এরকম তিনটে, এই এই তিনটে হাইড্রোজেন এরকম ভাবে রয়েছে। ঠিক আছে, তার মানে আমার কি দেখতে পাচ্ছি এখানে সবকটা সিঙ্গেল বন্ড, তাই কি আসছে সবকটাই সিগমা বন্ড। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? মানে তোমার 7খানা সিগমা বন্ড হচ্ছে। বোঝা গেল? এবারে দেখো sp3d, হ্যাঁ হ্যাঁ দেখো হয়ে গেছে। এরপরে আসছে তোমার sp3d, sp3 e গুলো গেল, এরপর ডি অরবিটাল ইনভলভ হবে, sp3d হাইব্রিডাইজেশন। কি আসছে sp3 যখন বলছি, এখানে ইনভলভ হচ্ছে একটা s অরবিটাল, একটা px, একটা py আর pz।
আর ডি অরবিটাল হিসাবে এখানে কোনটা ইনভলভ হচ্ছে এবার বলো কোন ডি অরবিটালটা হবে? 5খানা ডি অরবিটাল আছে, এখানে ইনভলভ হবে ডি জেড স্কয়ার। এটাই একটা বড় এমসিকিউ কোশ্চেন, যে sp3d তে যে ডি অরবিটালটা হাইব্রিডাইজেশনে ইনভলভ হচ্ছে সেইটা কোনটা? তোমাকে অপশানে দেবে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার, ডি এক্স ওয়াই জেড, ডি এক্স ওয়াই, ডি জেড এক্স। তাহলে কোনটা মনে রাখবে? ডি জেড স্কয়ার। ঠিক আছে, তার মানে আমার এস অরবিটাল এরকম স্ফেরিক্যাল, পি এক্স, পি ওয়াই, পি জেড, পি জেড, আর ডি জেড স্কয়ারটা একটু আগে লিখেছিলাম এরকম, তাই তো? তাহলে এটা পি, এটা এস, এটা পি এক্স, পি ওয়াই, পি জেড আর পি ডি জেড স্কয়ার। তাহলে এরা সবাই যখন ইন্টারমিক্সিং হচ্ছে, এখানটায় কি হচ্ছে? ইন্টারমিক্সিং হচ্ছে, মানে 5টা অরবিটাল। তাহলে এইটা এখানে এস, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা এটা পি জেড, আবার এর সঙ্গে ডি জেড স্কয়ার। দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না, একদম এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে। এরা অ্যারেঞ্জ হয়ে যেটা ফর্ম করবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এইটা এরকম ফর্ম করবে। কি ফর্ম করছে? তোমার ট্রাইগোনাল ট্রাইগোনাল বাইপিরামিডাল। বাংলাটা দেখবে, এটাকে সংক্ষেপে বলে টিবিপি। এর এই যে ইয়েলো যেটা হয়ে রয়েছে সেইটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? আর এই ইয়েলোর সঙ্গে রেড কালার যেটা হয়ে রয়েছে সেইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এই স্ট্রাকচারটাকে দেখতে ঠিক এই এই এইটার সঙ্গে এরকম, ঠিক আছে? আমি এগুলোকে বলছে, এই যে রেড কালারের যেগুলো করা আছে এগুলো হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড। আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। তার মানে দেখো এটা ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হল। আমি PCl5 কে দেখাচ্ছি, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, নামও মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে দেবো ফসফরাস ফসফরাস পেন্টাক্লোরাইড, পেন্টাক্লোরাইড। এগুলোর মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে, বারবার দেখতে দেখতে মুখস্থ। ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5 এরও হাইব্রিডাইজেশন sp3d। এটা কি বলছে? স্ট্রাকচারটা দেখো, এইটা এরকম, নিচেরটা যেটা আমি ট্রাইগোনালে লিখেছিলাম এখানে মাঝখানে পি থাকছে, ঠিক আছে? এই পিটা এর সঙ্গে এরকম বন্ড হচ্ছে, এইটার সঙ্গে এইটা হচ্ছে, এইটার সঙ্গে এইটা হচ্ছে, হলো? এরপরে সব থেকে ভালো এইটাকে এরকম ভাবে না লিখে এই বন্ডটাকে এরকম ভাবে দেখো, এটা গেল, মানে এগুলো অরবিটাল ফর্ম হচ্ছে। আর এইটা এরকম, আর এইটা ঠিক নিচের দিক দিয়ে যাচ্ছে। এবার এইটাকে আমি এরকম ডট ডট করে জুড়ে দিচ্ছি, মানে পিরামিড দেখেছো তো? পিরামিডকে আমরা পিরামিডকে একটা পার্ট দেখতে পাই, তাই তো? ওই যেই পার্টটা দেখতে পাচ্ছ সেই পার্টটাকে নিয়ে আবার যদি নিচের দিকে ওইটার সঙ্গে অ্যাড করে দাও, মানে ধরো তুমি যেইটা এইটা দেখছো একটা সাইড থেকে, এর সঙ্গে আর একটা পার্ট যখন জুড়ে যাচ্ছে সেই স্ট্রাকচারটাই হচ্ছে তোমার ট্রাইগোনাল বাইপিরামিড। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? মানে
দুটো পিরামিডকে এরকম ভাবে জয়েন করে দিলে যে স্ট্রাকচারটা হবে সেটাই ট্রাইগোনাল বাই পিরামিড। ঠিক এরকম ভাবে এইটাও ঠিক এরকম, এইটার সঙ্গেও এইটা এরকম ডট 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 জুড়বে, এটাও, এগুলো সব এক একটা এজ, এজ মানে বাহু যেটা দাঁড়াচ্ছে, এখানে 5টা সিএল এরকম। কঠিন হয়ে যাচ্ছে? কঠিনের কিছু না, এগুলো খুব ইজি। এটা প্রথমবার করছো মানে এরকম লাগছে। তার মানে এটা গেল ট্রাইগোনাল বাই পিরামিডাল। কি মনে রাখবো? ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল, পিরামিডাল। এবার এই যে অ্যাঙ্গেল গুলো লিখেছি, মানে এই তিনটে অ্যাঙ্গেল, এই তিনটে অ্যাঙ্গেলকে বলে কি? ইকুইটোরিয়াল অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? ইকুইটোরিয়াল অ্যাঙ্গেল, ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল সাইড বা ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল, শুধু ইকুইটোরিয়াল মনে রাখ, বা ইকুইটোরিয়াল বন্ড হচ্ছে, মানে এর সঙ্গে যে বন্ড হবে মানে এটা ইকুইটোরিয়াল পজিশন। আর এই যে যেটা পারপেন্ডিকুলার ভাবে আছে সেইটা হচ্ছে অ্যাক্সিয়াল। কি আছে? অ্যাক্সিয়াল, খ্যাক্সিয়াল না কিন্তু, ঠিক আছে, অ্যাক্সিয়াল। তার মানে আমার এই বন্ডটার নাম হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, আর যেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে রয়েছে, মানে এইটা ঠিক, এই যে ট্রায়াঙ্গেলটা যদি এরকম থাকে, অ্যাক্সিয়ালটা ঠিক এরকম পারপেন্ডিকুলার আছে। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? তার মানে পারপেন্ডিকুলার মানে কি? 90 ডিগ্রি। তার মানে এইটার সঙ্গে এই বন্ডটা কত ডিগ্রি হবে? অ্যাক্সিয়ালের সঙ্গে ইকুইটোরিয়াল 90 ডিগ্রি। আর দুটো অ্যাক্সিয়ালের মধ্যে কি দাঁড়াবে? 120 ডিগ্রি। আমি এখানে লিখে দিচ্ছি যে ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল, কি লিখছি? ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল যেটা হবে কত ডিগ্রি হবে এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল? ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আর ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল, এটা 1 নম্বর দিয়ে লেখো, 2 নম্বর দিয়ে ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়ালকে এরকম শর্ট করে দিচ্ছি, ইকিউ লিখে দিচ্ছি। আর অ্যাক্সিয়াল বন্ড অ্যাঙ্গেল দাঁড়াবে 90 ডিগ্রি। আর অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল বন্ড অ্যাঙ্গেল দাঁড়াবে তোমার 180 ডিগ্রি। অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল বন্ড অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। মানে এইটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা, বোঝা গেল না? বোঝা গেল না? এইটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে দেখো একটা হাইব্রিডাইজেশনের মধ্যে কতগুলো পয়েন্ট বলে দিলাম, সব কটাই ইম্পর্টেন্ট। না জানলে বোর্ডের জন্য কোনো প্রবলেম নেই, কিন্তু নিটের জন্য প্রবলেম আছে। ঠিক আছে, এবারে এটা গেল। হ্যাঁ তো বলে দিলে, এরপর আমি ধরবো, দাঁড়াও। এরপর হচ্ছে তোমার sp3d2 হাইব্রিডাইজেশন, sp3d2 হাইব্রিডাইজেশন। তার মানে আমার একটা s অরবিটাল, একটা px, একটা py, একটা pz, আর এখানে d অরবিটাল দুটো ইনভলভ হচ্ছে। তাহলে কোন দুটো আসবে? এবার আমাকে যদি চিন্তা করি যে dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর dz স্কয়ার সেম এনার্জি, তাই তো? আবার dxy, dzx, dyz এই তিনটে সেম এনার্জি। আমরা হাইব্রিডাইজেশন পড়তে পড়তে বলেছিলাম সব কটা অরবিটালের এনার্জি কি থাকতে হবে? সেম থাকতে হবে যারা ইনভলভ হবে। তার মানে আমার এখানে ডি অরবিটালে কি আসবে? dz স্কয়ার আর dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তার মানে যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে হুইচ d অরবিটাল ইনভলভ ইন sp3d2 হাইব্রিডাইজেশন, sp3d2 হাইব্রিডাইজেশনে কোন d অরবিটাল ইনভলভ হয়েছে, সেম এনার্জিটা বলার দরকার নেই, বলবে dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর dz স্কয়ার। বুঝা গেল? তার মানে এইটারও যদি ড্র করো সব কটার, একটা s অরবিটাল, একটা px, আমি সব কটা আবার ড্র করে দেখাচ্ছি, ছোট ছোট করে করবে, তাহলে নাহলে ধরবে না খাতায়।
এটা এখানটায়, এটা এটা হচ্ছে তোমার dz স্কয়ার, আর এটা হচ্ছে এটা এটা ছোট বড় হয়ে গেছে, এটা এরকম করে দাও, এটা x, এরকম x y নাম দিয়ে দাও, এটা dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, এটা px, এটা py, এটা pz, এটা s। এটাকে এরকম ঘুরিয়ে দাও, আমি পরপর লিখেছি তো, এটা px, এটা py, এটা pz। তাহলে হয়ে গেল তোমার ছখানা অরবিটাল। এবার এরা যখন ইন্টারমিক্স হচ্ছে, ইন্টারমিক্স হয়ে ধরো ইন্টারমিক্সিংটা এখানটায় দেখাচ্ছি, ইন্টারমিক্সিং, ইন্টারমিক্স হলে তাহলে তোমার একটা এস অরবিটাল, একটা পিএক্স, পিওয়াই, পিজেড, এরপরে ইয়েলো কালার দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা জেড স্কয়ার, আর হচ্ছে তোমার এর সঙ্গেই এক্স, ডি এক্স স্কয়ার, ডি ওয়াই স্কয়ার, তাই তো? একদম পুরো ঘেঁটে গেল, হ্যাঁ কি না? তাহলে এইটা রিঅ্যারেঞ্জ হয়ে যেটা আসবে এরকম অক্টাহেড্রাল স্ট্রাকচার আসবে। তার মানে অক্টাহেড্রাল স্ট্রাকচার মানে ধরো তোমার বাড়িতে যে টেবিলটাতে পড়ছো ওতে যা কিছু কভার পাতা আছে তো, মানে ধরো টেবিলে বা বিছানাতে যে চাদরটা থাকে ওর মাঝখানটা ধরে তুললে যেইটা দেখতে পাবে সেইটা অক্টাহেড্রালের একটা সাইড। ওই সেম একইভাবে মানে তোমার যেমন হচ্ছে দেখবে কোনো জায়গায় যদি তুমি কোনো চারটে কর্নারকে এরকম ধরো কোনো একটা চাদর নিয়েছো, চারটে কর্নারকে ফিক্স করে মাঝখানটাকে যদি ওপর দিকে তোলো, যেটা দেখতে পাবে সেটা অক্টাহেড্রালের অর্ধেক। ওই যেটা দেখতে পাচ্ছ ওইটাকে নিয়ে আবার নিচে যদি ভাবো তাহলে সেইটা হয়ে যাবে তখন মানে এরকম ভাবে এর পার্টটা, এটা হচ্ছে অক্টাহেড্রাল হলো, এর নিচে আর একটা পার্টও এরকম থাকবে, ঠিক আছে? তখন সেটা হয়ে যাচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তার মানে এইটার ওপরের দিকেও এরকম থাকবে। তার মানে এই স্ট্রাকচারটাকে বুঝতে গেলে এটার নাম কি দাঁড়াচ্ছে তোমার অক্টাহেড্রাল, ঠিক আছে? এর সবকটা অ্যাঙ্গেল তোমার কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কিভাবে? 360 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 90 ডিগ্রি। আর এই যে এগুলো কি আসছে, এগুলো তোমার সবকটাই ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল, আর এটাও ইকুইটোরিয়াল, আমি লিখে দিচ্ছি এরকম ভাবে। আর এইটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল, আর এটাও অ্যাক্সিয়াল। আমরা একটু আগে কি দেখলাম? ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল পেন্টাগোনাল বাইপিরামিডালের জন্য ছিল না হচ্ছে তোমার 120 ডিগ্রি, এখানে কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। আর অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল মানে ওপরে যেটা, এটা হচ্ছে তোমার চারটে কর্নার, ঠিক আছে? আর অ্যাক্সিয়াল বনটা ঠিক এরকম পারপেন্ডিকুলার থাকছে। বোঝা গেল? তো এটা গেল অক্টাহেড্রাল স্ট্রাকচার। এরপরে আসছে মানে হ্যাঁ 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 হ্যাঁ, এগুলোতেও আছে ছোট লোকগুলো, এটাতে ছোট লোকগুলো লিখলে আর বুঝতে পারবে না, ঠিক আছে? ওই জন্যই ছোট লোকগুলো এটাতে লেখা হয়নি, তবেতেই ছোট লোকগুলো থাকবে। মানে যেইটা এক্সটেন্ড হচ্ছে মানে বাড়ছে সেটাই বন্ডিং এ চলে যাচ্ছে, ঠিক আছে? আর যেটা বাড়ছে না সেটা রয়ে যাচ্ছে। তার মানে আমার SF6, SF6 কি বলছি, SF6 এটা অক্টাহেড্রাল স্ট্রাকচার। তার মানে এটা হচ্ছে তোমার sp3d2। তার মানে আমি এরকম দেখো, আমি এখানে ড্র করছি, এই মাঝখানে এস, এটা এরকম বন্ড হচ্ছে, এটা এখানে বন্ড হচ্ছে, এটা বন্ড হচ্ছে, এটা বন্ড হচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল বন্ড, আর এইটা অ্যাক্সিয়াল বন্ড। মানে এখানে এফ একটা, এখানে একটা এফ, 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 ঠিক আছে? এইটার কিন্তু এখান থেকে দেখায়নি,
তার কারণই হচ্ছে আমরা ওইটাকে নিচের দিক থেকে বোঝানোর জন্য বলছি। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তো এইটা তার মানে আমি এটাকে যদি এরকম জয়েন করে দিই তাহলে এরকম দেখতে পাবো। যেটা আগে স্ট্রাকচার জয়েন করেছিলাম এটা হচ্ছে তোমার অক্টাহেড্রাল স্ট্রাকচার। এবার এইটার সঙ্গেও এটা জয়েন হবে, এটার সঙ্গেও এরকম জয়েন হবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এটা গেল অক্টাহেড্রাল স্ট্রাকচার। এরপরে আসছে sp3d3। কি আসবে? sp3d3। sp3d3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এখানে কোন কোন অরবিটাল আছে? একটা s অরবিটাল, তিনটে p অরবিটাল আর তিনটে d অরবিটাল। এখানে কোন d অরবিটালটা ইনভলভ হবে? dx, মানে এখানে ওই সেম এনার্জির কথাটা মনে রাখতে হবে, dxy dzx dyz। ঠিক আছে, তাহলে আমার এখানে এই তিনটে ইনভলভ হচ্ছে। এইটার নাম, এইটা ফর্ম কি হবে? পেন্টাগোনাল। আর এদের ড্র করছি না, একইভাবে ওরকম ড্র হয়ে এটার স্ট্রাকচার যেটা দাঁড়াবে, স্ট্রাকচারটা কি দাঁড়াবে? স্ট্রাকচার হয়ে যাবে তোমার পেন্টাগোনাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল। বুঝতে পারলে? আগেরটা অক্টাহেড্রাল ছিল, তার আগেরটা ট্রাইগোনাল বাই পিরামিডাল ছিল, এখানে পেন্টাগোনাল এরকম হবে। ঠিক আছে, এখানে কোনো কম্পাউন্ড যদি ধরো পিসিএল পি লিখি, PCl7 হয় বা IF7, এটা এখানে আই লিখলাম, আই, এটা এখানে, এটা এখানে এরকম বন্ড ফর্ম করবে, এটা 5টা হলো, আর এইটা হচ্ছে অ্যাক্সিয়াল। ঠিক আছে, এগুলো কি অ্যাক্সিয়াল, আর এইটাও অ্যাক্সিয়াল, আর ভেতরের গুলো যেগুলো থাকছে এগুলো সবই ইকুইটোরিয়াল। হ্যাঁ কি না? এটা মনে রাখবে, এটাও ইকুইটোরিয়াল, এগুলো এটাও। হ্যাঁ, অ্যাঙ্গেলটা বলছি না, এটা এখানে এফ, এটা এখানে এফ, সবকটা এফ কে আগে সাজিয়ে দিই, এখানে একটা এফ, এখানে একটা এফ। এটা হচ্ছে IF7 এর। IF7 হচ্ছে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড হচ্ছে যখন দুটো হ্যালোজেন অ্যাটম মিলে যে কম্পাউন্ডটা ফর্ম করবে, এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, এদের অ্যাঙ্গেলটা কি থাকছে দেখো, 360 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 72 ডিগ্রি। তার মানে এই ইকুইটোরিয়াল অ্যাঙ্গেল যেটা হচ্ছে, একটা হচ্ছে 72 ডিগ্রি, আর ইকুইটোরিয়ালের সঙ্গে অ্যাক্সিয়াল কি আছে? পারপেন্ডিকুলার আছে উপরের দিক থেকে, যেটা ইয়েলো কালারে লিখেছি, তার মানে 90 ডিগ্রি। আর অ্যাক্সিয়াল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে কি দাঁড়ালো? sp3 হাইব্রিডাইজেশনে তোমার তিনটে p অরবিটাল, তিনটে d অরবিটাল। তিনটে d অরবিটাল কি কি আসছে? dxy dzx dyz। আর অ্যাঙ্গেল কত ডিগ্রি? 72 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। স্ট্রাকচারটার নাম কি? পেন্টাগোনাল বাই পিরামিডাল। এবার প্রথম থেকে বলো। ফার্স্ট আমি একবার বলে দিচ্ছি 7খানা যে হাইব্রিডাইজেশন আছে, আর হাইব্রিডাইজেশন নেই। প্রথমে হচ্ছে sp, স্ট্রাকচার লিনিয়ার, অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তারপরে হচ্ছে তোমার sp2, স্ট্রাকচার ট্রাইগোনাল প্ল্যানার, অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। তারপর sp3, স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল, অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে হচ্ছে তোমার sp3d, স্ট্রাকচার ট্রাইগোনাল বাইপিরামিডাল, 90 ডিগ্রি 120 ডিগ্রি। তারপর হচ্ছে sp3d2 অক্টাহেড্রাল, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি।
তারপর sp3d3 স্ট্রাকচার হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল, অ্যাঙ্গেল 72 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। মনে থাকবে? ভাবো, আগে ভেবে নিয়ে আমাকে বলো, একবার দেখে নিয়ে আমাকে বলো যা বললাম। কেমিক্যাল বন্ডিং তোমাকে এখন যেটা বললাম, এর পরের ভেসপার থিওরি যেটা বলবো, অল ওভার ইন্ডিয়াতে কোনো কেমিস্ট্রি টিচার বলে না। তো কিন্তু অ্যাঙ্গেল গুলো সব গন্ডগোল করে ফেলেছে। দেখো আমি এখানে একটা টেবিল করে দিচ্ছি, টেবিলটা আগেও লেখা আছে। দেখো ফার্স্ট কি পড়লাম আমরা, এসপি পড়লাম। তুমি কি 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 করবে, কিভাবে মনে রাখবে, এই টেবিলটা নিজেও বানাবে। তুমি খাতায় লিখছো তো? এটা এসপি হাইব্রিডাইজ স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার, ঠিক আছে? অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি, ঠিক আছে? দেখতে কিরকম? লিনিয়ার স্ট্রাকচার, এন্ড স্ট্রাকচার লিখেই দিচ্ছি, দাও এরকম স্ট্রাকচার মনে রাখো, এটা লিনিয়ার। তারপরে sp2 স্ট্রাকচারের নাম কি? ট্রাইগোনাল প্ল্যানার, অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি, দেখতে এরকম, ঠিক আছে? এরপরে sp3 টেট্রাহেড্রাল, অ্যাঙ্গেল কত? 109 ডিগ্রি, 28 মিনিট, স্ট্রাকচার দেখতে কিরকম? এরকম হলো। তারপরে sp3d পেন্টাগোনাল, তোমার sp3d তার মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ওকে? মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি আর 120 ডিগ্রি, ওকে? এটা স্ট্রাকচারটা এরকম দেখতে। তারপর sp3d2 মানে অক্টাহেড্রাল স্ট্রাকচার, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, স্ট্রাকচার এরকম। আর পেন্টাগোনাল বাইপিরামিডালটা এরকম মনে রাখো, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? এরপরে sp3d3 মানে পেন্টাগোনাল বাইপিরামিডাল, ওকে? এর অ্যাঙ্গেল 72 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এর অ্যাঙ্গেল স্ট্রাকচারটা দেখতে ঠিক এরকম। এটাই এতক্ষণ ধরে পড়লাম। এরপরে হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন আসবে। ক্যালকুলেশনের 3খানা মেথড আছে। আমি তোমাকে যেই মেথডটা বলবো সেটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড, যেটা অল ওভার ইন্ডিয়াতে কোনো টিচার বলে না এইভাবে। একমাত্র একটা ইনস্টিটিউটে নোটেতে লেখা রয়েছে, কিন্তু তারা পড়ানোর টাইমে বলে না, ঠিক আছে? বইয়েতে যেই প্রসেসটা আছে সেই প্রসেসটাই সবাই ফলো করে, ঠিক আছে? আমি এই স্টেরিক নাম্বার ক্যালকুলেশনের প্রসেস দেখাবো, মানে এই এইচটা ক্যালকুলেট করতে হবে। এই যে এখানে যেটা লিখেছিলাম, এইচটা যদি এই স্টেরিক নাম্বার, এটা কি লিখছি এখানে? স্টেরিক নাম্বার বা হাইব্রিডাইজেশন স্টেরিক নাম্বার যদি তোমার 2 হয়, এইচ এর ভ্যালুটা যদি 2 হয়, তাহলে sp হাইব্রিডাইজড হবে। 3 হলে sp3 হবে, 4 হলে sp3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। এইটা কি লিখছি এখানে, যে নাম্বারটা লিখলাম, এগুলো সবকটাই কি? স্টেরিক নাম্বার, ঠিক আছে?
এই স্টেরিক নাম্বার অনুসারেই আমরা হাইব্রিডাইজেশন মনে রাখবো। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? স্টেরিক নাম্বার অনুসারে, তার মানে যদি হাইব্রিড স্টেরিক নাম্বার 2 হয় তাহলে হবে কি, মানে দেখো এসপি, আমি আবার এখানে সাইডে লিখে দিচ্ছি, এসপি হলে স্টেরিক নাম্বার, এইচ এর ভ্যালুটা হবে তোমার 2, এসপি 2 হলে এইচ এর ভ্যালুটা হবে 3, এসপি 3 হলে এইচ এর ভ্যালু তোমার 4, এসপি 3 বি 2 হলে এইচ এর ভ্যালু 5, এসপি 3 ডি 3 হলে, না এসপি 3 ডি হলে, এসপি 3 ডি 2 হলে এইচ এর ভ্যালু হবে 6, আর এসপি 3 ডি 3 হলে, এটা মনে রাখতে হবে এক এক করে কিন্তু, 7। এবার আমরা স্টেরিক নাম্বার ক্যালকুলেশন করব, ঠিক আছে? আমি যেইভাবে বলে দিচ্ছি সেইভাবেই করবে, বুঝতে পারলে? এর সঙ্গে কম্পাউন্ডের মধ্যে কটা বন্ড পেয়ার আছে, কটা লোন পেয়ার আছে, ক্যালকুলেশন হয়ে যাবে। বোঝা গেল? তোমাকে ধরো এই কম্পাউন্ডটা দিল, বলছে তোমার SF6, ঠিক আছে? এই কম্পাউন্ডটা দিয়েছে, বলছে এর হাইব্রিডাইজেশন কত, ক্যালকুলেট করতে বলছে, ঠিক আছে? কিভাবে ক্যালকুলেট করবে দেখো, আমার তোমাকে অ্যাটমিক স্ট্রাকচারে, পিরিয়ডিক টেবিলে সব জায়গাতেই কি শেখানো হয়েছে, ভ্যালেন্স ইলেকট্রন। সব অ্যাটমের তুমি ইলেকট্রনিক কনফিগারেশন জানো, পিরিয়ডিক টেবিল বলা হয়েছে। তাহলে এবার বলো সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কত? সালফারের ভ্যালেন্স ইলেকট্রন করে, সালফার কোন গ্রুপে রয়েছে? গ্রুপ 16, অক্সিজেনের গ্রুপে। তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। তাহলে দেখো আমি কিভাবে মনে রেখেছি, আমার কিন্তু ওর মুখস্থ নেই, গ্রুপ অনুসারে মনে রয়েছে কোনটা কোন গ্রুপে বিলং করছে। সালফার, অক্সিজেন এগুলো গ্রুপ 16 এ থাকে। আমি কি বলেছি, সবকটা দুটো করে লাইন মনে রাখবে, গ্রুপের প্রথম দুটো করে এলিমেন্ট। তাহলে গ্রুপ 16 মানে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6, এটা সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে? 6 লিখলে কতগুলো ফ্লুরিন আছে, আবার ফ্লুরিনের ভ্যালেন্স ইলেকট্রন পাবো, এগুলো কি লিখছি, ভ্যালেন্স ইলেকট্রন অফ সালফার, ভ্যালেন্স ইলেকট্রন অফ সালফার গেল। এবার ফ্লুরিনের কতগুলো হবে, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন সবার 7, গ্রুপ 17, হ্যালোজেন ফ্যামিলি। তার মানে 7 ইন্টু কতগুলো ফ্লুরিন আছে, 6টা, 6। এই 7টা কি ভ্যালেন্স ইলেকট্রন অফ ফ্লুরিন, ঠিক আছে? আর এটা নাম্বারটা, তাহলে এটা গুণ করে কত হবে, 48 হলো। আমরা কি পড়েছি, কি রুল পড়েছি, বন্ড পেয়ার ইলেকট্রন করতে গেলে অক্টেট রুল আছে, সবাই অক্টেট রুল মেনে চলবে। তাহলে আমরা অক্টেট রুল অনুসারে আমরা প্রথমে 8 দিয়ে ডিভাইড করব, কি দিয়ে ডিভাইড করব, 8 দিয়ে। তাহলে যেইটা বেরোবে সেইটা হবে বন্ড পেয়ার ইলেকট্রন। তার মানে আমি এখানে লিখলাম 6 48, তাই তো, 6 8 যা 48, এখানে 0 হয়ে গেছে। তার মানে আমার স্টেরিক নাম্বার এখানে এরপরে কি করতে হয়, 2 দিয়ে ডিভাইড করতে হয়। যেই যদি রিমাইন্ডার যেটা থাকবে, মানে ভাগশেষ যেটা থাকবে, তাকে 2 দিয়ে ডিভাইড করতে হয়। 2 দিয়ে ডিভাইড করে এখানে 0 আসছে, তো 0, তার মানে 2 দিয়ে ডিভাইড করে আসবে লোন পেয়ার ইলেকট্রন। বিপি মিন্স বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার, আর এলপি মিন্স হচ্ছে লোন পেয়ার। স্টেরিক নাম্বার কি দাঁড়াবে, স্টেরিক নাম্বার হচ্ছে তোমার, যেটাকে এইচ বলছি, সেটা হবে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার। তাহলে বন্ড পেয়ার হচ্ছে 6, লোন পেয়ার হচ্ছে 0, তাহলে ইকুয়াল টু 6। তাহলে 6 হলে কি হাইব্রিডাইজেশন আসবে, এটা
sp, হ্যাঁ তুমি তাহলে কি লিখবে এরকম ভাবে, হাইব্রিডাইজেশন বলে লিখবে, হাইব্রিডাইজেশন ইংলিশে লিখে দেবে, বাংলাতে কোনো লেখার দরকার নেই। হাইব্রিডাইজেশন এরকম লিখে দিলে কি লিখবে, sp3d2 হলো। স্ট্রাকচার কি হবে, এরকম ভাবে নিচে নিচে লিখবে, তোমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করবে SF6 এর হাইব্রিডাইজেশন ও স্ট্রাকচার কি, তাহলে তুমি কি স্ট্রাকচার বলবে, sp3d2 হলে স্ট্রাকচার কি হয়, আগের পেজে লিখেছিলাম অক্টাহেড্রাল, হ্যাঁ কি না? তুমি জাস্ট এই দুটো লাইন লিখলে তোমাকে 2 নাম্বার দেবে না, ক্যালকুলেশনটা লিখে ব্র্যাকেটে লিখে দেবে রাফ বলে, এটা লিখলে তো লিখে এরকম গোল করে ঘিরে দেবে, দিয়ে রাফ বলে লিখে দেবে। আমাকে কোশ্চেনে এইটা জিজ্ঞেস করবে, হাইব্রিডাইজেশন কি, স্ট্রাকচার কি। কোশ্চেন যখন সলভ করবে যা জিজ্ঞেস করেছে সেটুকুই উত্তর দেবে, তুমি জানো বলে বেশি বলবে কখনো করতে যাবে না। তোমাকে যদি বলে এর হাইব্রিডাইজেশন কি, তোমার উত্তর হবে sp3d2। কিভাবে sp3d2 তোমাকে জিজ্ঞেস করেনি, ঠিক আছে? যদি তোমাকে কিভাবে হয়েছে তখন তুমি প্রসিডিওর দেখাতে পারো, কিন্তু এই প্রসিডিওরে করলে তুমি করে দেখাবে টিচারকে, বলবে প্রথমে বলবে যে এটা কোথা থেকে পেয়েছিস, তোমাদের ওখানেও তো তুই তোকারি করে, হ্যাঁ? তো প্রথমে বলছে কোথা থেকে শিখেছিস এই কথাটা জিজ্ঞেস করবে, তারপরে বলবে এটা কিভাবে হচ্ছে আমাকে বুঝিয়ে দে, তারপরে তুমি যদি বুঝিয়ে দিতে পারো তাহলে তোমাকে টিচার কিছু বলবে না, আর যদি বুঝাতে না পারো তাহলে তোমাকে কিন্তু ইনসাল্ট করবে খুব। তার মানে তোমাকে আমি যেটা শেখাচ্ছি যাতে তুমি হাইব্রিডাইজেশন খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারো, মানে পরীক্ষার হলেতে তোমাকে আইসো স্ট্রাকচারাল জিজ্ঞেস করবে, আইসো ইলেকট্রনিক জিজ্ঞেস করবে, তারপর হচ্ছে কোন স্ট্রাকচারটা ঠিক সেইটা জিজ্ঞেস করবে। তো সেই সব জায়গাতে হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন তোমার বইয়ের প্রসেসে করতে গেলে অনেকখানি টাইম নেবে, কিন্তু এইটা ভ্যালেন্স সিলেকশন থেকে একদম বন্ড পেয়ার, লোন পেয়ার, হাইব্রিডাইজেশন স্ট্রাকচার সব একসাথে জেনে যাচ্ছে। তাহলে পরে একটা কোশ্চেন দিচ্ছি, ওইটা করে দেখাও। BR-F5, BR-F3 এর স্ট্রাকচার কি হবে, হাইব্রিডাইজেশন কি হবে, আমি এখানে লিখে রাখলাম, তুমি বলবে আমি লিখবো। কি হেল্প লাগছে আমাকে বলো, হাইব্রিডাইজেশন কি, স্ট্রাকচার কি, আর বন্ড পেয়ার লোন পেয়ারের সংখ্যা, বন্ড পেয়ার কতগুলো আছে, লোন পেয়ার কতগুলো আছে, অ্যাঙ্গেল কত ডিগ্রি। দেখো কতগুলো কোশ্চেন একসাথে আসছে একটা শুধু ওয়ার্ড লেখার পরেই। এটা দেখো ব্রোমিনের 7, ফ্লোরিনেরও তো 7, হ্যাঁ 3টে আছে, তাহলে 3 7 21, 3 7 21 আর 7 এ 28 হচ্ছে। বুঝে, না আর 2 দিয়ে, প্রথমে 8 দিয়ে তারপর 2 দিয়ে, দেখো করো করো করো, করো। এগুলো হচ্ছে কি বলে, গুগল সার্চ করবে না,
জিজ্ঞেস করবে, নাহলে শিখতে পারবে না পরের দিকে। বলো কি হয়েছে? হাইব্রিডাইজেশন ট্রাইগোনাল বাই পিরামিডাল। হ্যাঁ, তার মানে আমরা এটাকে কি করব, প্রথমে 8 দিয়ে ডিভাইড করব ফর বন্ড পেয়ার ইলেকট্রন, 3 8 যা 24, তার মানে আমার এখানে রিমাইন্ডার থাকছে 4। এরপরে আমি 2 দিয়ে ডিভাইড করব ফর লোন পেয়ার ইলেকট্রন 4, তাহলে ম্যাচ হলো। তাহলে এটা বন্ড পেয়ার ইলেকট্রন, এটা লোন পেয়ার ইলেকট্রন। তাহলে স্টেরিক নাম্বার H ইকুয়ালস টু কি লিখবে, কোন কোন বইতে X ও রয়েছে, তাহলে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার ইকুয়ালস টু তোমার কি দাঁড়াচ্ছে 3 + 2 ইকুয়ালস টু 5। 5 হওয়া মানে আমার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d, স্ট্রাকচার ট্রাইগোনাল বাইপিরামিডাল, বন্ড পেয়ার কতগুলো, 3টে, লোন পেয়ার 2টো, অ্যাঙ্গেল ট্রাইগোনাল বাইপিরামিডালের অ্যাঙ্গেল কত, তোমার স্ট্রাকচারটা ঠিক তো এরকম হচ্ছে, এখানে বিআর আর 2টো লোন পেয়ার থাকবে। এখানে লোন পেয়ারকে এরকম ভাবে শো করাচ্ছি বন্ডের মতন করে, ঠিক আছে। এটাকে ভেসপার থিওরি অ্যাপ্লাই করলে এটার টি শেপ হয়ে যাবে স্ট্রাকচার, কিন্তু মানে শেপটা টি শেপ হবে, স্ট্রাকচার ট্রাইগোনাল পিরামিডাল। তার মানে অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে তোমার একটা 90 ডিগ্রি আর একটা 120 ডিগ্রি, বুঝে গেল? তাহলে তোমাকে কতগুলো করতে দিচ্ছি, যেগুলো তুমি বাড়িতে করবে। শুধু স্ট্রাকচারের নাম, নেট সার্চ করবে না কিন্তু বলে দিলাম। এখানে BF3, ঠিক আছে, লিখো লেখো BF3 NH4 পজিটিভ। এবার যদি পজিটিভ নেগেটিভ থাকে, পজিটিভ থাকলে মাইনাস হবে আয়ন ফরম্যাটে, আর নেগেটিভ থাকলে প্লাস হবে, I3 নেগেটিভ। তারপর হচ্ছে PCl5, I এরকম আছে ICl2 নেগেটিভ, মানে I3 নেগেটিভ মানে একটা আয়োডিন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, মানে এইটাকে ব্র্যাকেটে লিখে রাখো I2 নেগেটিভ। I3 নেগেটিভ বলছি তো, এখানে 3টে আয়োডিন আছে, এর মধ্যে একটা আয়োডিন সেন্ট্রাল অ্যাটম আর 2টো এরকম বন্ড ফর্ম করে রয়েছে, I2 নেগেটিভ বা ICl যদি দেখি তাহলে Cl2 নেগেটিভ, দুটো একই ভাবে লেখা যায়। I3 নেগেটিভ মানে আমরা ভাববো I2 নেগেটিভ। তারপর এটা BrCl3, তারপর BrF5। তুমি শুধু স্ট্রাকচারের নাম, স্ট্রাকচার ড্রয়িংটা করবে না, বা করতেও পারো, কিন্তু ভেক্টর থিওরি না জানলে কোন স্ট্রাকচারটা ঠিক সেটা বলতে পারবে না। SF4 একটা যেমন প্রসিডিওর বলেছি সেরকম করবে, না করতে পারলে আমি করে দেবো, তবু গুগল সার্চ করবে না কিন্তু বলে দিলাম।
তাহলে আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন তোমাকে ভেসপার থিওরি বলবো, এই যে ভ্যালেন্স এইটা থেকেই স্ট্রাকচার গুলো আসবে। তোমাকে একটু আগে যে থিওরিটা বলছিলাম, যে থিওরিটাকে পড়তে গেলে যে এই যে থিওরিটা গুলো বলছিলাম, ঠিক আছে, আমি নোটটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, শুধু হাইব্রিডাইজেশনের বা যতদূর হয়েছে এখান থেকে ওভারল্যাপ আগের 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 পার্ট পেজ পর্যন্ত তো রয়েছে, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল পর্যন্ত। তাহলে আজকে হাইব্রিডাইজেশনের পর থেকে যাবে, ঠিক আছে। তুমি এইটা ভালো করে বাড়িতে পড়ো না, এই যে টেবিলটা এখানে দেওয়া রয়েছে, না না এটা পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারটা বলা রয়েছে, এটা পরের দিকে আর বুঝিয়ে দেবো। শুধু আজকে হাইব্রিডাইজেশনটা হলো, নেক্সট দিনে ভেসপার থিওরি দিয়ে আবার স্ট্রাকচার ফিরে আসবো। এখন শুধু স্ট্রাকচারের নামটা জানলে, এবার কোন কম্পাউন্ডে কোন স্ট্রাকচারটা ঠিক, এবার ভেসপার থিওরিটা জানতে হবে। আগের দিনে ভিভিটি জেনেছো, ভেসপার থিওরি মানে ভেসপার থিওরির ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তোমার বইয়েতেও বাংলা বইয়েতে ভেসপারই লেখা রয়েছে, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ঠিক আছে।